বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এই কবিতা বর্তমান সময়ে একটি যুগ উপযোগী কবিতা। বিখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষ এই কবিতার লেখক। আসলে শঙ্খ ঘোষের এটা ছদ্মনাম, তিনি ছদ্মনামটাই লিখতেন। তার আরও একটি ছদ্মনাম রয়েছে, সেটা হচ্ছে কুন্তক। যাই হোক, তিনি এই শঙ্খ ঘোষ ছদ্মনামে এই কবিতাটি লিখেছিলেন। বর্তমান যে পৃথিবীর যে অবস্থা, পৃথিবীতে যে চলছে আগ্রাসী মনোভাব, সাম্রাজ্যবাদী মানুষের যে লোভ লালসা বা রাজনৈতিক নেতাদের যে আগ্রাসী মনোভাব, ধর্মকে নিয়ে যে বিভেদ, এই সমস্ত নিয়ে পৃথিবী আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজ এই পৃথিবী বিপন্ন প্রায়, সব মানুষ আজ বিপদগ্রস্ত। মানুষ সবসময় ভয়ের মধ্যে আচ্ছন্ন রয়েছে, ভয়ের মধ্যে তারা দিন যাপন করছে। বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলছে হানাহানি, মারামারি, বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই পরিস্থিতিতে লেখক একটি যুগ উপযোগী কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। 2001 থেকে 2004 সালের মধ্যে এই কবিতাটি রচিত হয়েছে। এই কবিতার মূল বিষয়টা হচ্ছে, যারা সাধারণ মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, সেই শান্তিপ্রিয় সাধারণ মানুষকে কবি জোটবদ্ধ হতে বলছেন, আহ্বান করছেন, বা বেঁধে বেঁধে থাকতে বলছেন। অর্থাৎ সবাই মিলেমিশে যদি থাকা যায় একত্রিতভাবে, তাহলে এই আগ্রাসী সন্ত্রাসবাদী সাম্রাজ্যবাদী এই শক্তির মোকাবিলা করা সম্ভব। অর্থাৎ একটি কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। অর্থাৎ সকলে মিলে একসঙ্গে যদি এই সাম্রাজ্যবাদী শক্তি বা আগ্রাসী মনোভাবপন্ন শক্তির বিরোধিতা করা যায় বা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, তাহলেই কিন্তু আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এই জন্য কবি বারবার কবিতায় সকলকে আহ্বান করছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ পৃথিবীতে এই আগ্রাসী মনোভাব সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করার জন্য সমস্ত পৃথিবীর যত শান্তিপ্রিয় মানুষ রয়েছে, যারা সৎ পথে জীবনযাপন করতে চায়, সেই সমস্ত মানুষকে, যারা এখনও বেঁচে আছে, অনেক নিরীহ মানুষকে তো আমরা হারিয়ে ফেলেছি এই আগ্রাসী শক্তির কবলে বা আগ্রাসী শক্তির ধ্বংসলীলায়। অনেক সাধারণ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এখনও যারা বেঁচে রয়েছে সেই সমস্ত মানুষকে কবি আহ্বান করছেন একসঙ্গে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে থাকতে, যাতে কিনা এই আগ্রাসী শক্তির মোকাবিলা করা সম্ভব হয়। যাই হোক, এই কবিতার একটা প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। প্রত্যেকটা কবিতার কিন্তু একটা প্রেক্ষাপট থাকে, এই কবিতারও একটা প্রেক্ষাপট রয়েছে। যদিও একটা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটা লেখক লেখেননি, কিন্তু সমসাময়িক কালে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়কে তিনি লক্ষ্য করে তার মধ্যে যে একটা চেতনাবোধ জেগে উঠেছে, বা তার মধ্যে যে একটা আতঙ্ক, কবি বা সমাজে যে বিশৃঙ্খলা চলছে তার সুরাহা বা কি করে এই সমাধান করা যায়, সেই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে কবি কিন্তু এই কবিতাটা লিখে ফেলেছেন। আর এই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে, তখন 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে যে বিশাল ভয়ঙ্কর যুদ্ধ, বিনা কারণে প্রায় ধরতে গেলে এই যুদ্ধটা হয়েছিল। আর পরবর্তীকালে 2001 সালে যে তালিবানের আক্রমণে বা ওসামা বিন লাদেনের আক্রমণের কারণে আমেরিকার যে টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ার ভেঙে পড়ে, এবং পরবর্তীকালে আমরা দেখি যে সাদ্দাম হোসেন, সেই সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা এবং তার ফাঁসি দেওয়া, এই পরিস্থিতিকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যখন বিভিন্ন বিশৃঙ্খলা চলছে, অরাজকতা চলছে, হানাহানি মারামারি খুনোখুনি রক্তারক্তি চলছে, সেই পরিপ্রেক্ষিতে কবি দেখছেন যে এই সমস্ত অশুভ শক্তির মোকাবিলা করার জন্য প্রয়োজন সমস্ত শুভ শক্তি সম্পন্ন মানুষকে, পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একত্রিত হতে কবি আহ্বান করেছেন, যাতে কিনা এই অশুভ শক্তি, এই লোভ লালসাযুক্ত
চাঁদপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, অথবা বলা যায় যে ত্রিপুরা রাজ্যের চাঁদপুর গ্রামে তিনি 1932 সালের 5ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ এবং তার মায়ের নাম ছিল অমলাবালা দেবী। এবার আমরা চলে আসবো তার শিক্ষা জীবনে। ছোটবেলা থেকেই তিনি খুবই মেধাবী ছিলেন, খুবই মেধাবী ছিলেন তখনকার যুগ হিসাবে। তিনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন 5টি বিষয়। তখনকার দিনে সত্যি ভাবো 5টি বিষয় লেটার মার্কস নিয়ে কিন্তু তিনি মাধ্যমিক, তখনকার দিনে এই পরীক্ষাটাকে বলা হতো প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষা কিন্তু তিনি পাশ করেন 5টি সাবজেক্টে লেটার মার্কস নিয়ে। এবং আইএ পাস, অর্থাৎ এখনকার যেটা উচ্চ মাধ্যমিক পাস, সেই উচ্চ মাধ্যমিক পাস করেন কিন্তু প্রথম বিভাগে। এবং এখানেও তিনি আগে প্রবেশিকা পরীক্ষাতেও তিনি স্কলারশিপ পান সরকারের থেকে, এবং এই পরীক্ষাতেও তিনি স্কলারশিপ পান। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। পরবর্তীকালে 1951 সালে তিনি বিএ পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1951 সালে বিএ পাস করেন এবং 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমএ পাস করেন। বাংলা সাহিত্যে তিনি এমএ পাস করেন এবং এই পরীক্ষায় তিনি ইউনিভার্সিটির প্রথম হন, অর্থাৎ ফার্স্ট হন। তাহলে বুঝতেই পারছো যে প্রথম থেকে শুরু করে তিনি যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সবসময় কিন্তু খুবই ভালো রেজাল্ট তিনি করেছেন, এবং তার ফলস্বরূপ পরবর্তীকালে তার আমরা কর্মজীবনে এবার প্রবেশ করব। কর্মজীবনেও কিন্তু প্রথম থেকেই তিনি কলেজের অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার বিভিন্ন তিনি একাধিক কলেজে তিনি কিন্তু তার যে অধ্যাপনা সেটা তিনি করেছেন। বিভিন্ন কলেজ যেরকম বহরমপুর কলেজ, তারপরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ, যাদবপুর ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেন, সিটি কলেজেও তিনি অধ্যাপনা করেন, এবং রবীন্দ্রভারতী যে বিশ্ববিদ্যালয়, সেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও কিন্তু তিনি অধ্যাপনা করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও কিন্তু তিনি অতিথি শিক্ষক হিসাবে বা অধ্যাপক হিসাবে কিন্তু তিনি দীর্ঘদিন কাজ করেন। যাই হোক, এই হচ্ছে তার কর্মজীবন। এবার আমরা দেখে নেব যে এই মহান ব্যক্তি কবে আমাদেরকে ছেড়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। তিনি 2021 সালের 21শে এপ্রিল করোনা রোগে আক্রান্ত হয়ে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বা মহান কবির জীবনাবসান ঘটে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে এই মহান ব্যক্তির 2021 সালে, এই কিছুদিন আগেরই ঘটনা, 2021 সালের 21শে এপ্রিল করোনা আক্রান্ত হয়ে এই মহান কবি তথা সাহিত্যিকের জীবনাবসান ঘটে। এই কবিতাটা, অর্থাৎ আয় আরো বেদে বেদে থাকি কবিতাটা, এবার আমরা চলে আসবো উৎস, অর্থাৎ কোথা থেকে এই আয় আরো বেদে বেদে থাকি কবিতাটা নেওয়া হয়েছে। আয় আরো বেদে বেদে থাকি কবিতাটা নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে এই কবিতা গ্রন্থ থেকে, যেখানে কিনা 31টি কবিতা রয়েছে এই জলই পাষাণ হয়ে আছে এই কবিতা গ্রন্থের মধ্যে। তার শেষতম যে কবিতা, সেই শেষতম কবিতা হচ্ছে আমাদের আজকের আলোচ্য পাঠ্যসূচি আয় আরো বেদে বেদে থাকি কবিতাটি। তাহলে তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে গেলে। কবির পরিচিতি সম্পর্কে থেকেও কিন্তু এখন প্রশ্ন বিভিন্ন সময় এসে থাকে, তাই পরিচিতিটাও কিন্তু আমাদের ভালোভাবে জানা দরকার। এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, জলই পাষাণ হয়ে আছে এই কাব্য থেকে। বা এটি কত নাম্বার কবিতা এই গ্রন্থের, না 31 নম্বর কবিতা। এই কবিতা গ্রন্থে কতগুলি কবিতা আছে, না 31টি কবিতা আছে। আর শঙ্খ ঘোষ এটা হচ্ছে তার ছদ্মনাম। তার আরও একটি ছদ্মনাম তোমাদের বলতে পারে বা পরীক্ষায় আসতে পারে। আরও একটি ছদ্মনাম হচ্ছে তার কুন্তক। এবং তার আসল নাম, কবির আসল নাম কিন্তু আসতে পারে। তো কবির আসল নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। তার বাবার নাম মনীন্দ্র কুমার ঘোষ, মায়ের নাম অমলাবালা দেবী। তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম বিভিন্ন শর্ট কোশ্চেন। আমরা এবার এই কবিতার মূল বিষয়ে প্রবেশ করব। মূল বিষয়টা আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব, তারপর আমি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে শব্দার্থ সহ তোমাদেরকে এটা জলের মতো একদম বুঝিয়ে দেবো। তোমরা একটু ধৈর্য ধরে কষ্ট করে হলেও এই
ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে কিন্তু তোমাদের এই কবিতার অনেকেরই সমস্যা হয়েছে বা হয়, অনেকেই আমাকে বলেছো যে স্যার এইটার উপরে একটা ভিডিও করে দেন, তাহলে আমাদের অনেক সুবিধা হয় বা আমাদের অনেক উপকার হয়। আমরা এই কবিতাটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের এই কথা মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটি করছি। তা তোমরা এটা একটু ধৈর্য ধরে মন দিয়ে পুরো শেষ পর্যন্ত কিন্তু দেখো। এই কবিতায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কবি আমাদের বলছে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁ পাশে গিরিখাত, আমাদের মাথার উপর বোমারু, মানে অর্থাৎ এর মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে আমাদের চারিপাশে বিপদ, অর্থাৎ সাধারণ মানুষদের প্রতিটি পদে পদে তারা বিপদের সম্মুখীন, অর্থাৎ তাদের আর পালাবার পথ নেই বা তাদের আর বাঁচবার পথ নেই। তাই কবি বারবার এই কবিতার মাধ্যমে আমাদেরকে বলতে চাইছেন বা সাধারণ খেটে খাওয়া মানুষদের বলতে চাইছেন যে সকলকে, যারা এখনও বেঁচে আছি তাদেরকে একত্রিত হতে। কারণ এই সাধারণ মানুষ, এই সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির হাতে প্রচুর নিরীহ সাধারণ মানুষ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেই কিন্তু মারা গেছে এবং আগামীতেও যাবে। তাই সে কথা মাথায় রেখে কবি সকলকে সচেতন করে এবং সকলকে যাতে আমাদেরকে এইভাবে সকলকে হারিয়ে যেতে না হয় তার জন্য আহ্বান করেছেন সকলকে একসাথে থাকতে। এই কবিতায় কবি বলছেন যে আমাদের ইতিহাস নেই, অর্থাৎ আমাদের বলতে সাধারণ নিরীহ সাধারণ মানুষের কিন্তু ইতিহাস থাকে না, অর্থাৎ এই সমস্ত সাধারণ মানুষের যে আত্মত্যাগ সেই সমস্ত কথা কিন্তু ইতিহাসে স্থান পায় না। কাদের কথা স্থান পায় না? রাজা মহারাজা বা যারা সাম্রাজ্যবাদী শাসক, সেই সমস্ত মানুষরাই কিন্তু ইতিহাসে স্থান করে নেয় এবং তাদেরকেই ইতিহাস মনে রাখে এবং তাদেরকে চর্চা করে। আর যদিও বা এই সাধারণ মানুষের কথা মনে রাখে, তাহলে কিভাবে মনে রাখে? তাহলে তাদের ব্যর্থতার কথাগুলোই মনে রাখে। এবং তারা, এই কবিতায় আমরা আরও দেখতে পাবো যে তারা 12 মাস ভিখারি, অর্থাৎ তারা 12 মাস সবসময় অন্যের উপর নির্ভরশীল, অন্যের দ্বারে দ্বারে গিয়ে তারা ভিক্ষা, অর্থাৎ তাদের যে অন্ন সংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের নেই কোনো সম্মান, আত্মমর্যাদা, না ইতিহাস। তাই কবি বলছেন যে এই সমস্ত প্রতিকূলতা থেকে মুক্ত হতে, যেরকম 10-এর লাঠি 1-এর বোঝা বলে একটা প্রচলিত কথা আছে, সেরকমভাবে কবি বলছেন আমরা যত শুভ ব্যক্তি সম্পন্ন মানুষ পৃথিবীতে রয়েছি, সকল এই শুভ বুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ যদি একত্রিত হয়ে এই অশুভ শক্তি, আগ্রাসী শক্তির মোকাবেলা করি, তাহলে সেই আগ্রাসী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তি মাথা নত করতে বাধ্য বা পরাজিত হতে বাধ্য। তাই সকলকে আহ্বান করছেন এবং আমাদেরও সকলকে একসঙ্গে মিলেমিশে থাকা উচিত, যাতে কিনা বহিঃশত্রুর আক্রমণ থেকে বা বিভিন্ন অশুভ শক্তির আক্রমণকে আমরা সকলে মিলে একসঙ্গে মোকাবিলা করতে পারি। যাই হোক বন্ধুরা, এবার আমরা এই কবিতার সম্পূর্ণ অংশ একেবারে লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কবিতাটা তোমাদের আজকেই কিন্তু একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে। আর এখান থেকে যত ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে, যত ধরনের বড় প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে আলোচনা করে দেবো। তোমরা এগুলো পারলে খাতায় লিখে নিও বা স্ক্রিনশট করে নিও। এবার আমরা এই কবিতাটি, অর্থাৎ আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে এর ব্যাখ্যাটা জেনে নেব। প্রথমে বলছে কবি, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই যে 4টি লাইন, এই 4টি লাইনের ব্যাখ্যা একটু জেনে নাও। বলছে আমাদের ডান পাশে ধস, অর্থাৎ আমাদের ডান পাশে ধস বলতে যেটা উঁচু পার্বত্য অঞ্চল থেকে বরফ বা পাহাড় কিছুটা অংশ শিলাখণ্ড ভেঙে যখন নিচে পড়ে সেটাকে ধস বলে। আমাদের পায়ে গিরিখাত, অর্থাৎ আমাদের পায়ের দিকটায় কি না গিরিখাত, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে নিচু জায়গা যার মধ্যে দিয়ে নদী বা নালা প্রবাহিত হয়, সেই নিচু খাতটাকে বলা হচ্ছে গিরিখাত। গিরি শব্দের অর্থ পাহাড়। আমাদের মাথায় বোমারু, আমাদের মাথায় বোমারু বলতে এখানে যুদ্ধ বিধ্বস্ত যে বিমানগুলো, যেগুলো থেকে বোমা নিক্ষেপ করা হয়, অর্থাৎ বোমা নিক্ষেপকারী যে যন্ত্র বা বিমান, সেটাকে বোঝানো হচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ বলতে পায়ে পায়ে অর্থাৎ প্রতি পদে পদে আমাদের বরফের বাধা, অর্থাৎ বরফ স্তূপ। অর্থাৎ এই যে 4টি লাইন,
এই 4টি লাইনের মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে আমরা যেখানেই যাই না কেন, সাধারণ মানুষরা, আমরা খেটে খাওয়া নিরীহ মানুষরা যে দিকেই যাই না কেন, অর্থাৎ আমরা যেদিকে যাব সেই দিকেই আমাদের কিন্তু বিপদ। এটা বোঝানোর জন্য এই উপমাগুলো কবি ব্যবহার করেছেন। এবার পরের লাইনে আমরা চলে যাব। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ আমাদের চারিদিকে যে বিপদ, এই কারণে আমাদের পালাবার কোনো পথ নেই, আমাদের ঘর গেছে উড়ে। অর্থাৎ যুদ্ধের কারণে বা দাঙ্গার কারণে বা বিভিন্ন সামাজিক গোলযোগের কারণে আমাদের ঘর কিন্তু উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের শিশুদের সব বলতে এখানে মৃতদেহ, অর্থাৎ শিশুদের মৃতদেহ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এতটাই যুদ্ধের ভয়াবহতা বা দাঙ্গার ভয়াবহতা যে নিরীহ শিশুকেও কিন্তু তারা রেহাই দেয়নি, হত্যা করেছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কবি আমাদের সকলের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। সেই প্রশ্নটা কি না, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? মানে এইভাবে শিশুরা মরছে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, নিরপরাধী মানুষ তারা মৃত্যুবরণ করছে আগ্রাসী শক্তির কাছে। তাহলে কি এইভাবে আমরা যারা এখনও আছি তারা কি এইভাবে মরে যাব? এটা কিন্তু কবি প্রশ্ন করছে, সবাইকে ভাবতে বলছে। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলছে আমাদের আর কোথাও পালাবার পথ নেই, চারিদিকে আমাদের শত্রু ঘিরে রেখেছে, চারিদিকে আমাদের বিভিন্ন বিষয়ে বিপদ, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, তোমার সন্ত্রাসী, বিভিন্ন রকমভাবে আমাদের চারিদিকে বিপদের হাতছানি দিচ্ছে বিপদ। তাই কবি আহ্বান করছে এখানে, যা আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ আমাদের পালাবার আর কোনো পথ নেই, তাই কবি আহ্বান করছেন যে আমরা বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে বলতে এখানে একসঙ্গে থাকার কথা বলছে, একত্রিত হয়ে বা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে থাকার কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বলছে আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষের ইতিহাস থাকে না, ইতিহাস নেই, ইতিহাস তাদের মনে রাখে না। মনে রাখে কাদের? যারা আগ্রাসী সাম্রাজ্যবাদী মানুষ বা যারা রাজা মহারাজা, যারা শাসক, সেই সমস্ত মানুষকে কিন্তু ইতিহাস মনে রাখে এবং তাদের কথাই কিন্তু ইতিহাসে চর্চা করা হয়। এই নিরীহ সাধারণ খেটে খাওয়া মানুষ যারা সমাজ করার কারিগর, তাদের কথা কিন্তু ইতিহাস মনে রাখে না। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এখানে আরও একটা কথা বলা হচ্ছে যে আমাদের যে ইতিহাস, এই ইতিহাস আমরা এত কিছু সমাজের জন্য করছি, এত খাটনি করছি, এতভাবে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি, ফসল ফলিয়ে মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি, আমরা বিভিন্ন শ্রমিকরা কলকারখানায় কাজ করে বিভিন্ন জিনিস উপহার দিচ্ছি সমাজকে। সেই যারা এই সমস্ত জিনিস উপহার দিচ্ছে সমাজের জন্য, সেই সমাজ কিন্তু যারা এগুলো করছে সেই কারিগরদের কথা কিন্তু ইতিহাস মনে রাখছে না। মনে রাখছে শাসকদের, যারা অপরাধী, যারা শাসক, এদেরকে লুণ্ঠন করছে, এদের তা মেরে খাচ্ছে, এদেরকে নিংড়ে নিচ্ছে, সেই সমস্ত মানুষের কথা বলছে। বলছে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের চারিদিকে অন্ধকার, অর্থাৎ কোথাও আমরা যে আলো বা বাঁচার যে হদিশ বা সন্ধান সেটা দেখতে পাচ্ছি না। এই কথা বোঝানোর জন্যই কিন্তু এখানে আমাদের চোখ মুখ ঢাকার কথা বলা হয়েছে। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমরা সবসময় অন্যের উপর নির্ভরশীল, এই কথা বোঝানোর জন্যই কিন্তু এখানে ভিখারি শব্দটা ব্যবহার করা হয়েছে। 12 মাস বলতে সব সময়ের কথাই এখানে বোঝানো হয়েছে, যে এই সাধারণ মানুষরা সবসময় পরনির্ভরশীল, পরের উপর নির্ভর, দয়ায় কিন্তু তারা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। অর্থাৎ পৃথিবী বেঁচে গেছে কি মরে গেছে সেটা বড় কথা নয়, কথা হচ্ছে আমাদের কথা কে জানে, কে বা জানে। অর্থাৎ আমাদের কথা কেউই জানে না, পৃথিবী মরুক বাঁচুক যাই হোক না কেন পৃথিবীর, কিন্তু এই সাধারণ খেটে খাওয়া নিরপরাধী মানুষদের কথা কেউই জানে না, কেউ খোঁজ রাখে না। অর্থাৎ এই সাধারণ মানুষরা খেলো কি না খেলো, তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কতটা কষ্টে আছে, তারা
কিভাবে আগামী দিনে চলবে, তাদের কিভাবে আরও উন্নতি করা যায়, তাদেরকে এগিয়ে নিয়ে যায় সমাজে, এই সমস্ত কথা কিন্তু সমাজের কোনো উচ্চবিত্ত শ্রেণীর মানুষ বা শাসক শ্রেণীর মানুষরা কিন্তু এই কথাগুলো ভাবে না। এই কথা বোঝানোর জন্যই কিন্তু এখানে এই লাইনগুলি ব্যবহার করা হয়েছে। আমরা ফিরছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ আমরা আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন সমাজের উচ্চবর্ণের মানুষের কাছে বা উচ্চ শ্রেণীর ধনী ব্যক্তিদের কাছে দাঁড়ে দাঁড়ে আমরা ফিরছি বা তাদের কাছ থেকে সাহায্য চাইছি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলছে কিছুই কোথাও যদি নেই, অর্থাৎ কোথাও যদি আমরা কোথাও থেকে যদি সাহায্য না পাই, কিন্তু আমরা তো কজন এখনও বেঁচে আছি, সেই কজনকে কবি আহ্বান করছে যে আয় আমরা এই কয়জনে একটু বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একত্রিতভাবে থাকি, সঙ্গবদ্ধভাবে থাকি, ঐক্যবদ্ধভাবে থাকি, মিলেমিশে থাকি। তাহলে হাতে হাত রেখে থাকার মানে হচ্ছে এখানে মিলেমিশে একত্রিতভাবে থাকা, অর্থাৎ যত রকম বিপদ আসুক না কেন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো, একসঙ্গে তার মোকাবেলা করব, তাহলেই কিন্তু সেই যত বড়ই পরাক্রমশালী শক্তি হোক না কেন বা প্রতিপক্ষ হোক না কেন তার মোকাবেলা করা সম্ভব। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই লাইনের মধ্যে দিয়ে কবি এই সমস্ত সাধারণ যারা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অত্যাচারী শাসকের দ্বারা, বিভিন্ন সাম্রাজ্যবাদী মানুষের দ্বারা, বিভিন্ন শত্রুর দ্বারা, বিভিন্ন ধর্মীয় কারণে যারা বারবার আক্রান্ত হচ্ছে, এই সমস্ত মানুষকে কি বলছে না একত্রিত হতে বলছে, সঙ্গবদ্ধ থাকতে বলছে, যাতে কিনা যত রকম চারিদিক থেকে যতই বিপদ আসুক না কেন সেই সমস্ত বিপদের মোকাবিলা করা যায়। তার জন্য বারবার কবি কিন্তু এই দেখো এই লাইনগুলো কিন্তু আমরা কবিতায় কিন্তু অনেকবার পেয়েছি। তাই কবি এই কথার মধ্যে দিয়ে বলছে আর আমাদেরও উচিত আমরা যখন সমাজে কোনো বিপদ আসে বা কোনো সমস্যায় পড়ি, তাহলে সবাই মিলে যদি সেই সমস্যার সমাধান করি, তাহলে কিন্তু সমস্যাটা আর সমস্যা থাকে না, সেটা অনায়াসে আমরা হেসে খেলে সেই সমস্যার সমাধান করে ফেলতে পারি। তাই তোমাদের বাস্তব জীবনে চলার পথেও যদি তোমরা কোনো সমস্যায় পড়ো, তাহলে তোমরা তোমাদের পরিবার হোক বা বন্ধুবান্ধব হোক, সবাই যদি বা দেশের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে দেশের সবাই যদি একসঙ্গে কোনো শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয় বা রুখে দাঁড়ানো হয় অন্যায়ের বিরুদ্ধে, বা সমাজে ঘটে যাওয়া কোনো অন্যায়, সেই অন্যায়ের বা অত্যাচারী লোকের বিরুদ্ধে যদি আমরা সকলে মিলিয়ে একসঙ্গে প্রতিবাদে গর্জে উঠি, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমরা ইতিহাসে কিন্তু এইরকমভাবে অনেক প্রতিবাদ, অনেক বিদ্রোহ, আন্দোলন, বিপ্লবের ঘটনা কিন্তু আমরা ইতিহাসে পড়েছি এবং দেখেছি। তার ফলস্বরূপ কিন্তু সাম্রাজ্যবাদী মানুষ তারা কিন্তু মাথা নত করতে বাধ্য হয়েছে। তাই কবিও সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বলছে যে এখনও যত সাধারণ নিরীহ মানুষ আমরা রয়েছি, তারা যদি এখনও সময় আছে, যদি আমরা একত্রিত হই, তাহলে এখনও যারা রয়েছি তারা কিন্তু আগামীতে থাকতে পারবো, না হলে আমাদের কিন্তু আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা এই আগ্রাসী ক্ষমতা লোভী শাসক শ্রেণীর বা এই লোভ লালসাযুক্ত আগ্রাসী শক্তির হাতে আমরা কিন্তু একদিন যেভাবে শিশুরা মারা গেছে, যেভাবে অন্যরা মারা গেছে, তাদের মতো আমরাও কিন্তু এই পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। তাই কবি কিন্তু বারবার সকলকে আহ্বান করছেন, আর আমাদেরও বাস্তব জীবনে এই শিক্ষাটা কিন্তু গ্রহণ করা উচিত। বিভিন্ন সমস্যা, আমাদের ব্যক্তিগত সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, রাজনৈতিক সমস্যা হোক, দেশের ক্ষেত্রে সমস্যা হোক, পৃথিবীর ক্ষেত্রে যখন সমস্যা আসবে, এই যে করোনায় এই আমাদের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ মারা গেলেন, এই কবি মারা গেলেন, এই যে করোনার যদি সমস্ত দেশ মিলে যদি এর মোকাবিলা সুষ্ঠু সুন্দরভাবে করতো বা দেশ যদি সুষ্ঠু সুন্দরভাবে ব্যবস্থা করতো, তাহলে কিন্তু এত লোকের এই যে অকালে ঝরে পড়া বা মৃত্যু এটা কিন্তু আর ঘটতো না। যাই হোক, আজকের আলোচনা আমি এখানে শেষ করছি এবং এখান থেকে যত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আছে আমি এখানে তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি এবং পিডিএফ আকারেও কিন্তু আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেব এবং এর থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, আমি সেই সমস্ত নিয়ে আগামীতে একটা ভিডিও তোমাদেরকে দেব, যাতে তোমরা এই কবিতা থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে সুষ্ঠু সুন্দরভাবে কীভাবে লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা
নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ভিডিও বা এই সিলেবাস ধরে ধরে আলোচনা কিন্তু আমি এই চ্যানেলে তোমাদেরকে নিয়মিতভাবে দিতে থাকবো। তাই তোমরা এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।